পরীক্ষায় প্রশ্নটা এসছে আরজি করে গণ আন্দোলন। এই গণ আন্দোলন তৃণমূল করতে জানে না, ফলে গোটাটাই আসলে ওরা ষড়যন্ত্র দেখছে। এই যে কান্না ইত্যাদি ইত্যাদির কথা বলছেন না, মেয়েটির যখন চোখ দিয়ে কান্না বেরিয়েছিল না, রক্ত বেরিয়েছিল, আমরা আজ অব্দি জানতে পারিনি, তখন কুণাল বাবুরা ভোরবেলা গাদা গাদা লোক ওখানে জড়ো হয়ে জিনিসটা যে সামলানোর চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা কেন করেছিলেন তার উত্তর দিতে হবে। চক্রান্তকারীদের খপ্পরে পড়েছে, সেই চক্রান্তকারী কি বামেরা? চক্রান্তকারীদের মুখপাত্র হিসেবে যে কুণাল ঘোষ প্রতিদিন টিভি মিডিয়াতে বসেন, এটা রাজ্যের মানুষ জানেন যে চক্রান্তকারীদের মুখপাত্রই আসলে কুণাল ঘোষ। না হলে যে কুণাল ঘোষ এককালে তাকে পুলিশ ধরে নিয়ে যেত আর পুলিশ ব্যান্ড বাজাতো আর উনি নিজের কথা বলতে পারতেন না, আজকে সেই পুলিশ মন্ত্রীর পক্ষে দাঁড়িয়ে ওনাকে এতগুলো কথা বলতে হচ্ছে, কারণ এখানে কিছু দেনা পাওনার ব্যাপার, ভাগ বাটোয়ারার ব্যাপার আছে বলে আমাদের মনে হয়। আসলে তৃণমূল চেয়েছিল টাকা পয়সা দিয়ে গোটা ব্যাপারটাকে সেটেল করে নিতে, তৃণমূল চেয়েছিল ব্যাপারটা ধামাচাপা দিতে, কিন্তু এত দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যে লড়াই আন্দোলনে নেমে পড়বেন, রাত দখল তারপর দিন দখলের মধ্যে দিয়ে দ্রোহের কার্নিভাল করে, তৃণমূল যে ছকটা জানে পশ্চিমবাংলার রাজনীতি হিসেবে, সেই রাজনীতির বাইরে গিয়ে মানুষ যে আন্দোলন করতে পারেন, এটা কুণাল বাবুদের হিসেবের মধ্যে ছিল না। আর হিসেবের মধ্যে ছিল না বলেই প্রশ্ন পড়ে গেছেন হিন্দু মুসলিম বিদ্বেষ তৈরি করে তৃণমূল বিজেপি ভাগ করে নেবে। উত্তর পরীক্ষায় প্রশ্নটা এসছে আরজি করে গণ আন্দোলন। এই গণ আন্দোলন তৃণমূল করতে জানে না, ফলে গোটাটাই আসলে ওরা ষড়যন্ত্র দেখছে। এই যে কান্না ইত্যাদি ইত্যাদির কথা বলছেন না, মেয়েটির যখন চোখ দিয়ে কান্না বেরিয়েছিল না, রক্ত বেরিয়েছিল, আমরা আজ অব্দি জানতে পারিনি, তখন কুণাল বাবুরা ভোরবেলা গাদা গাদা লোক ওখানে জড়ো হয়ে জিনিসটা যে সামলানোর চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা কেন করেছিলেন তার উত্তর দিতে হবে। পুলিশ কেন অপরাধীদের ধামাচাপা দিয়ে বাঁচানোর চেষ্টা করলো, তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেখালো, সে প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর পেলেই কে ষড়যন্ত্র করছে আর কে ষড়যন্ত্রটা লোকের চোখের সামনে উন্মুক্ত করে দিচ্ছে, এইটাই তো আমরা সামনে দেখাতে চাই। 14 তারিখ রাত্রিবেলা যেদিন হাসপাতাল ভাঙচুর হলো, পুলিশ কমিশনার যখন এলেন হাসপাতালের সামনে, ওই ভাঙচুর হাসপাতাল থাকার সামনে দাঁড়িয়ে দুষ্কৃতীদের টার্গেট না করে উনি মিডিয়াকে আক্রমণ করেছিলেন, যে মিডিয়ার লোকেরা ভুলভাল ক্যাম্পেইন করছে বলে এই ঘটনা ঘটেছে। তাহলে তখনই বোঝা গেছিল যে দুষ্কৃতীরা তো জানে এটা তাদের সরকার, সমাজ বিরোধীরা জানে এটা তাদের সরকার, ফলে সেই তাদেরকে বাঁচিয়ে অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, যেটা মেদিনীপুরের স্যালাইন কাণ্ডেও করা হয়েছে। কিন্তু তিলোত্তমার পরিবার এবং সাথে হাজার হাজার লাখো লাখো মানুষ একদম পিন পয়েন্ট এজেন্ডায় লড়ে যাচ্ছেন বলে তৃণমূল আসলে চারিদিকে ষড়যন্ত্রের ভূত দেখছে। আমি যদি এখানেই প্রশ্ন রাখি, একেবারে সেই তো আবার মামলা করেছে, এবং অশোক গাঙ্গুলি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বলছেন যে মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েল তাদেরও তদন্তের আওতায় আনা উচিত, এই তদন্তের আওতায় আনা উচিত, এইটা কি সমর্থন করেন? এক্স জাস্টিস অশোক গাঙ্গুলির কথা বলছি, তিনি কিন্তু পরিষ্কার আমাদের সাক্ষাৎকারে বলছেন, যেহেতু নাম বলেছে 21%, একটা নাম যেহেতু বলেছে, তাদের যে দপ্তর, স্বাস্থ্য দপ্তর, তার মন্ত্রী এবং বিনীত গোয়েল, এটা কি মনে করেন? রেলে কোনো দুর্ঘটনা হলেই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অতীতে বহুবার বলেছেন যে রেল মন্ত্রীর পদত্যাগ করা উচিত, কারণ রেলে দুর্ঘটনা ঘটেছে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থা যখন ভেঙে পড়ছে, পুলিশ প্রশাসনের নিজেদের মধ্যে ব্যবস্থা যখন ভেঙে পড়ছে, পুলিশের ইন্টেলিজেন্স কাজ করছে না, ইন্টেলিজেন্স সত্ত্বেও হাসপাতাল ভেঙে গেল কি করে, ভাঙচুর হলো কি করে, তাহলে তো দায় নিতে হবে। এই বিনীত গোয়েল কামদুনির ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের মাথায় ছিলেন, এমন ভাবে সুন্দর করে তৃণমূলকে বাঁচিয়ে দিয়েছিলেন তদন্ত ফদন্ত ইত্যাদি থেকে, যাতে করে প্রাইজ পোস্টিং হিসেবে ওনাকে কলকাতার পুলিশ কমিশনার করা হলো। আর অতীতের কলকাতার পুলিশ কমিশনার যিনি ছিলেন রাজীব কুমার, তিনি সারদার লাল ডায়েরি ফাড়ি এমন সুন্দর গুছিয়ে দিলেন যে তাকে রাজ্য পুলিশের ডিজি করে দেওয়া হলো। ফলে এই যে গোটাটা ষড়যন্ত্রের পার্ট, যে তুমি আমার পক্ষে থাকলে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করব, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এরা সবাই যুক্ত। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্য সচিব ইত্যাদি ইত্যাদি সবাই এই ঘটনার মধ্যে যুক্ত। একজনের পক্ষে এত বড় ষড়যন্ত্র করা সম্ভব নয়, ফলে তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে। এবং এই তদন্তের আওতায় আনার ক্ষেত্রে ভয়টা লাগছে বলেই ফাঁসি দেওয়া নিয়ে চারিদিকে তৃণমূল নেমে পড়েছে। আচ্ছা, পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, হাঁসখালি, ধূপগুড়ি, কোন ঘটনায় রাজ্য সরকার ফাঁসি দিতে হবে বলে সুপ্রিম কোর্টে গেছিল আপনি বলুন তো? কোনোটায় যায়নি। এইটাই কেন গেল? কারণ ভয় আছে যে মামলা যদি আরো দীর্ঘদিন চলে, রাস্তার লড়াই আন্দোলন যদি আরো তীব্র হয়, তাহলে অনেক বড় মাতব্বরের ওই সুতোর টানে আটকা পড়ে যায়। এখানে পরিষ্কার করে বলছে যে ঘটনা মুখ্যমন্ত্রী তিনটে ফাঁসি করিয়েছি। ফাঁসি কি করানো যায়? বিচার ব্যবস্থার উপরে এত বড় প্রভাব রাজ্য সরকার পারে। এই যে কুলতুলির ঘটনা, ফাঁসি করিয়েছি, তিনটে ফাঁসি। তুমি ফাঁসির কথা বললে, সঞ্জয় রায়ের দ্রুত যে ফাঁসি, এই তিনটে ফাঁসি তো তিনি করিয়েছেন। এটাই আরএসএস এর শিক্ষা আসলে, যেটা তৃণমূল বহন করছে। আরএসএস যেরকম বলে, জেএনইউতে ওরা বলেছে
জেএনইউর ওয়ার্ডেন একজন শিক্ষককে বলেছেন যে বেশি বেরো না, নেই তো নাজিব বানা দেঙ্গে। তাহলে এই নাজিব করে দেওয়া, উমার খালিদ করে দেওয়া, গৌরী লঙ্কেশ করে দেওয়ার যে রাজনীতি গোটা দেশে আরএসএস চালু করছে, ওই রাজনীতি এ রাজ্যে মুখ্যমন্ত্রী চালু করছেন যে ফাঁসি করিয়ে দিলাম, অমুক ফান্ডের টাকা দিয়ে দিলাম, গোটাটাই আমিত্ব। এই আমিত্বর রাজনীতি আরএসএস, তৃণমূল, অমুক তমুক তারা একই সাথে করছে। কিন্তু এখানে তো একটা শুধু ফাঁসির ব্যাপার না, সঞ্জয় রায় অভিযুক্ত, দোষী সাব্যস্ত ঠিক তো, কিন্তু সঞ্জয় রায় আরো পাশাপাশি যারা ছিল তাদের কি হবে? একটা হাসপাতাল ভাঙচুর হয়ে গেল সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য, এটা তো বাস্তব নয়। মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, জলপাইগুড়ি থেকে ডাক্তাররা চলে এলেন, তৃণমূলের নেতারা সকালবেলা অফুস্থলে, শুধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তো নয়। তাহলে বাকি যারা রয়েছে, এই যে মেদিনীপুরেরও জাল স্যালাইনের ঘটনা, জুনিয়র ডাক্তারদেরকে শোকজ করা হয়েছে। আচ্ছা, কোনো হাসপাতালে জুনিয়র ডাক্তার ঠিক করেন টেন্ডারে কোন সংস্থা স্যালাইন পাবে? সেটা তো সে ঠিক করে না। তাহলে এই যে বড় মাথাদের বাঁচানোর চেষ্টা কেন? কারণ বড় মাথারা আসলে তৃণমূলের ছাতার তলায় রয়েছে, এবং তৃণমূল আসলে বিজেপির ছাতার তলায় রয়েছে। না থাকলে আরজিকরের আবহে গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির একের পর এক লোক জামিনে ছাড়া পেয়ে যায় না। আর রিটার্ন গিফট হিসেবে আদানির ইস্যুতে যখন লোকসভায় বিতর্ক হচ্ছে, তখন তৃণমূলের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সেটিং মানুষ বুঝছেন, এই সেটিংটা ভাঙার জন্য মানুষ কিন্তু রাস্তায় আছে। এই যে আজকে বুক স্টল, এই যে এত পথের লড়াই, তৃণমূল তো প্রায় পাত্তাই দিতে চায় না। এই যে কুণাল ঘোষ, আবারও সেই প্রসঙ্গতেই আমি শেষ করব, শেষ প্রসঙ্গ, যে কুণাল ঘোষ বলছে কোথায় বামেদের দম, কোথায় হিম্মত, কোথায়, ঠিক এই ভাষায় বলছে যে মোহাম্মদ সেলিম খুঁজে খুঁজে দাঁড়ান সিট, এবং 16-র পর থেকে একাই লড়তে পারেন না, সে দল নিয়ে কথা বলা যায়। কুণাল ঘোষ তখন তৃণমূল করতেন কিনা আমি জানি না। তৃণমূল সরকারটা ক্ষমতায় এসেছিল তৃণমূল, বিজেপি, মাওবাদী, অমুক তমুক অনেক বিদেশি শক্তি তাদের মিলে। সেই গোটা বিদেশি শক্তির ষড়যন্ত্র না হলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কুণাল বাবুকে জেলে পাঠালেন। কুণাল বাবু বললেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্ত সেন, কুণাল ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একসাথে বসালেই নাকি সারদার সব রহস্য ফাঁস হয়ে যাবে। তাহলে এখন সুদীপ্ত সেন রাজ্য প্রশাসনে আছেন, রাজ্য প্রশাসনের আন্ডারে আছেন। শুধু কুণাল ঘোষও এখন আবার তৃণমূলের ভালোই নেতা হয়ে গেছেন, তার জন্য আর পুলিশ ড্রাম ভ্যান ভ্যান বাজাচ্ছে না। আর মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী আছেন। আগে নিজের অতীতের কথা মনে করে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির তালিকা বার করে গরিবের টাকা ফেরত দিন, তারপর ওর বাকি কথায় গুরুত্ব দেওয়া যাবে।